আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 5 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সকাল থেকে খালি পেটে বেরিয়েছিল অদিতি। দুপুরের দিকে একটু ক্ষুধা লাগায় পেট চুচু শুরু করে দিয়েছে, তাই ক্লাসের ফাঁকে একবার ব্রেক পেয়ে ক্যান্টিনে এসে বসেছে। সিঙ্গারা আর চা অর্ডার দিয়েছে। হঠাৎ অদিতির সামনে এসে পড়লো ধ্রুপদের ক্লাসের এক ছেলে। অদিতি ভরকে গিয়ে বড় বড় চোখে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা অদিতির দিকে হেসে তাকালো। পরিচিত হওয়ার জন্য হ্যান্ডশেকের জন্য এক হাত বাড়িয়ে দিয়ে হালকা হেসে বলল, হ্যালো অদিতি, আমি তন্ময়। অদিতি তন্ময়ের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। হ্যান্ডশেক করা কি ঢাকা শহরে ভীষণ স্বাভাবিক? অদিতি অস্বস্তিতে পড়ে গেল। ও হাত না বাড়িয়ে নিচু গলায় সরাসরি বলল, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া ডাক, তার মধ্যে আবার হ্যান্ডশেক না করায় লজ্জায় তন্ময় হাত নামিয়ে নিল। গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ আসলে আমি তোমার গান শুনেছিলাম, অসম্ভব সুন্দর গাও তো তুমি। অদিতি ধীরস্বরে বলল, থ্যাংক ইউ। হঠাৎ ওদের কথার মধ্যে ধ্রুবর সাঙ্গপাঙ্গ নিয়ে ক্যান্টিনে ঢুকলো। অনেকে সালাম দিল সিনিয়র হিসেবে ধ্রুবকে দেখে। ধ্রুবর চোখ সহসায় গেল ক্যান্টিনের একপাশে বসে থাকা তন্ময় আর অদিতির দিকে। ধ্রুবর ভ্রু কুচকে গেল সঙ্গে সঙ্গেই। আমার কানের কাছে সুমন এসে বিড়বিড় করলো, ভাই তন্ময় আবার আপনার জিনিসে নজর দিচ্ছে, দেখেন ভাবিকে যেভাবে দেখছে মনে হয় খেয়ে ফেলবে। ধ্রুব বিরক্ত হয়ে সুমনের দিকে তাকালো। চোখ দিয়ে শেষাতেই সুমন ঠোঁটে আঙুল চেপে চুপ হয়ে গেল। ধ্রুব নিজের মতো করে গিয়ে একটা চেয়ারে বসলো। ওর পাশে বসলো 3 ইডিয়েটস এর দল। হঠাৎ অদিতির চোখ গেল ওর সামনে। ও চমকে উঠেছে। ধ্রুব স্বয়ংবর সামনে বসা অদিতির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে ক্যানের কোকাকোলা গিলছে। যেভাবে অদিতি আর তন্ময়কে দেখছে যেন এক্ষুনি থাবা বসিয়ে দুজনকেই দিনের তারা দেখিয়ে দিবে। অদিতির দিকে চেয়েছিল, চোখে চোখ পড়তেই হুট করে ওর হৃদস্পন্দন বেড়ে গেল। অদিতি চমকে উঠে বুকের বাঁ পাশে এক হাত রাখলো। মনে পড়ে গেল ও তো ভেবেছে ধ্রুবকে এখন থেকে ইগনোর করবে। ধ্রুবর চোখে আর কখনো তাকাবে না, ওই চোখে তাকালেই বিপদ। যখনই অদিতি তাকায় ধ্রুব ইয়ামিন তখনই যেন নির্লজ্জের মতো চেয়ে থাকে অদিতির দিকে। অদিতির বুকে মারাত্মক কাঁপন তখন। তন্ময় ধ্রুবকে দেখে যেন আরো আশকারা পেল। ও বারবার অদিতিকে এটা ওটা জিজ্ঞেস করছে, অথচ অদিতি পুরোদমে ইগনোর করতে চাইলে তন্ময়কে। সিঙ্গারা এলেই ও এখান থেকে পালিয়ে যাবে। এমনিতে ওর বুক কাঁপে, তার মধ্যে আবার ধ্রুব এক অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। অদিতির ভয়াতঙ্কে আবার যেন মাত্রা ছড়াবে। তন্ময় অদিতির থেকে কোনো সাড়া না পেয়ে বাঁকা চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব চোখে ইশারা করতেই তন্ময়কে যেন ভস্য করে দিতে চাইলো। তন্ময় ওর এমন চাউনি দেখে হাসলো। পরপর আবার অদিতির দিকে চেয়ে ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলল, ক্যান আই গেট ইউর নাম্বার? আই গেস আমাদের প্রয়োজন পড়বে এটার। অদিতি চমকে তাকালো তন্ময়ের দিকে। সরাসরি নাম্বার চেয়ে বসেছে। অদিতি সিঙ্গারা ততক্ষণে চলে এসেছে। ও সিঙ্গারার প্যাকেটটা এক হাতে চেপে অপর হাতে ব্যাগ তুলে নিল কাঁধে। তারপর উঠে দাঁড়িয়ে তন্ময়ের দিকে চেয়ে তাড়াহুড়ো করে বলে উঠলো, আমি আসি বলে দ্রুত এক দূরে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল ও। তন্ময় আহাম্মক হয়ে অদিতির যাওয়ার দিকে চেয়ে রইল। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির যাওয়ার দিকে চেয়ে আছে। ওর হাতে ক্যানের অবস্থা ততক্ষণে মারাত্মক খারাপ। সমস্ত রাগজেদ এটার উপরে ঝাড়ার কারণে ক্যান দুমড়ে মুচড়ে গেছে রীতিমতো। ধ্রুব ওটা ফেলে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল তন্ময়ের দিকে। তন্ময় ধ্রুবকে এগিয়ে আসতে দেখছে, তবুও ওকে ইগনোর করার চেষ্টা করছে আর গুনগুন করে গান গাইতে গাইতে হেডফোন লাগালো কানে। ধ্রুব ওর সামনে গিয়ে অদিতির চেয়ারটায় বসলো। তারপর বিশ্রী একটা হাসি দিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যালো তন্ময়, আমি ধ্রুব ইয়ামিন। তন্ময় কান থেকে হেডফোন খুলে অমায়িকভাবে হাসার চেষ্টা করে চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো ধ্রুবর সাথে। তারপর বলল, ভেরি নাইস টু মিট ইউ ধ্রুব। ধ্রুবর ভ্রু কুচকে তাকালো। দুজনেই চেয়ারে বসলো মুখোমুখি। তন্ময় আশেপাশে ধ্রুবর 3 ইডিয়েটকে দেখে সবাই ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক্ষুনি ওরা তিনজন তন্ময়কে কামড়ে কুমড়ে খেয়ে ফেলবে। মনে মনে ঢেকুর অব্দি তুলবে না। তন্ময় ওদের দিকে চেয়ে আবারও হেসে চোখ সরিয়ে ধ্রুবকে দেখলো। ধ্রুব স্বাভাবিক গলায় বলল, দিনকাল কেমন যাচ্ছে? তন্ময় উত্তর দিল, ভালো, পড়াশোনার চাপ বেশি অবশ্য। সুমন পাশ থেকে কড়া গলায় অথচ গা জ্বালানো হেসে বলল, টপারের তো পড়ার চাপই থাকে, আমাকে লাইফ বিন্দাস, নো চাপ। তন্ময় সুমনের দিকে চেয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু ওর আগুন চোখ দেখে নিমিশে হাসিটুকু গিলে নিয়ে সরাসরি ধ্রুবর দিকে চেয়ে বলল, দা ফেমাস ধ্রুব ইয়ামানের সঙ্গে টপারদের কোনো সখ্যতা নাই বলেই আমি জানি, আমার কাছে কেন আসা হলো শুনি? ধ্রুবর বলা লাগলো না কিছুই। পাশ থেকে ইমন টেবিলে হাত রেখে তন্ময়ের দিকে ঝুঁকলো। তন্ময় মাথাটা একটু পিছিয়ে নিলে তখন ইমন কড়া গলায় জানিয়ে দিল, জারি মিয়া তুমি লাইন মারতাছো, ওই মেয়ে আমাদের ধ্রুবর না হওয়া গার্লফ্রেন্ড, তাই চোখটা নামিও। আজ থেকে ওই মেয়ে তোমার ভাবি। কি ডাকবা? ভাবি। ইমন টেনে টেনে স্পষ্ট গলায় ভাবি শব্দটা কানে গেঁথে দিল তন্ময়ের। তন্ময় হাসলো ওর কথায়, যেন ইমনের কণ্ঠে কৌতুক ছিল। ও হেসে হেসে বলল, ভাবি, গার্লফ্রেন্ড আর অদিতি, ডোন্ট বি লাইক এ জোকার। ধ্রুব এবার নিজে কথা বলল, অদিতি তোরে পাত্তা দিছে, তার মানে ও কমিটেড। এটুকু বোঝার জন্য আমার মনে হয় কষ্ট করা লাগে না কোনো ছেলের। তন্ময় নিজের কথায় আটুট। ও বলল, নো, আমি বিশ্বাস করলাম না। অদিতি ধ্রুবকে ভয় পাই, আমি তো সেটাই জানি। রাজু এবার রেগে গেল। ধ্রুবর সঙ্গে এমনভাবে হেয়ালিভাবে কথা বলা ওর মোটেও পছন্দ হলো না। ও দুকদম তেরে গিয়ে বলল, ওই পুলা, ভাইয়ের লগে মজা লস, চিনোস আমাদের ভাইরে? তন্ময় রাজুর থেকে চোখ সরিয়ে ধ্রুবর দিকে তাকালো। খোঁচা দিয়ে বলল, চিনবো না কেন? একটা বখাটে ইউজলেস ছেলে তোমাদের ধ্রুব ভাই। ধ্রুবর পরিচয় জানাতে আমাকে বেশি দূর যাওয়া লাগবে না। এই ক্যান্টিনে যারা আছে ওদের যে কোনো একজনকে জিজ্ঞেস করলেই হরহর করে বলে দিবে তোমাদের ভাই কেমন আর সে কে। এতক্ষণ তন্ময়ের বকাবকি ধ্রুব শুনে
এতক্ষণ মুখ বুজে রাগ নিয়ন্ত্রণে আনলেও এবার যেন মাত্রা ছড়ায়। একটা অকাতের বাইরে ছেলে ধ্রুবর পরিচয় জানাচ্ছে। রাজু আর কিছু বলবে তার আগে ধ্রুব রেগে উঠে হিসিয়ে বলল, সব বাদ, মোটা কথায় আয়। নেক্সট টাইম অদিতির পিছু নিতে দেখলে তোর মা বাবা আর ছেলের মুখ দেখবে না তন্ময়। এইখানেই কোথাও তাদের টপার ছেলেরে গেড়ে রেখে দিব। তন্ময় হাসে, টিটকারি হেসে বলল, উপস, ভয় পাইলাম। ধ্রুব ভ্রু কুচকে ফেললো। তন্ময় হাসে, ধ্রুবর দিকে ঝুঁকে এসে ধ্রুবর চোখে চোখ রাখে। ভীষণ শান্ত গলায় বুদ্ধিদীপ্ত চোখ দিয়ে ধ্রুবকে আগাগোড়া পরখ করে বলল, অদিতি তোমার গার্লফ্রেন্ড নয় আমি জানি। আমাকে বড় গলায় হুমকি না দিয়ে ওকে নিজের প্রেমে ফেলে দেখাও। অদিতি তোমাকে ভালোবাসলে আমি নিজে তোমার কাছে সারেন্ডার করবো স্বেচ্ছায়। ধ্রুব ভ্রু কুচকে চাই, মুখোমুখি দুটো মুখ। ধ্রুব বিরক্ত হয়ে বলল, অদিতি আমার জন্য কোনো গেম না, ওকে আমি ধ্রুব থেমে গেল হঠাৎ। ধ্রুবর দুনামোনা দেখে তন্ময় হাসে, ওসব কথা পাত্তা না দিয়ে নিজের মতো করে বলল, জিতে দেখা ওকে ব্যাট লাগালাম, যে হারবে সে ভার্সিটির সবার সামনে উইনারের পা ধরবে। হোয়াট সে? ধ্রুব তাকায়, হঠাৎ করে ওর তীক্ষ্ণ চোখগুলোতে যেন উজ্জ্বলতা খেলে গেল। ও এ পর্যায়ে হেসে ওঠে, তন্ময়ের দিকে চেয়ে বিশ্বাসী গলায় হাত বাড়িয়ে বলল, পাক্কা? তন্ময় হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, পাক্কা। ধ্রুব পুরোদল ওদের দুজনের দিকে ডেব ডেব চোখে চেয়েছিল পুরোটাক্ষণ। ধ্রুব নিজের স্বভাবের বাইরে গিয়ে একটা অকাতের বাইরে ছেলের সঙ্গে ব্যাট লাগিয়েছে, ওদের যেন এই বিষয়টা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আর এদিকে ধ্রুব আপাতত ওদের আড্ডাখানায় এসে দাঁড়িয়েছে। বাকিরা তখনও ধ্রুবকে দেখে যাচ্ছে অদ্ভুত দৃষ্টিতে। ধ্রুব ইতিমধ্যেই অদিতির পুরো ডিটেল জোগাড় করে ফেলেছে। ও একজনের কাছে ফোন করে অদিতির সম্পর্কে সবকিছু জানা মাত্রই ফোন রাখলো। এবার কথা বলার সুযোগ পেয়ে ইমন কথা তুললো, অবিশ্বাস নিয়ে বলল, তুই ব্যাট লাগালি ধ্রুব? আমার বিশ্বাস হচ্ছে না গড, ওই পোলা তোর পায়েরও যোগ্য নয়। ধ্রুব হাতের ক্যানটায় চুমুক দিতে দিতে গা ছাড়া ভাবে বলল, জানি। তারপর বলল, তাহলে কোন দুঃখে এমন ফালতু ব্যাট লাগালি? ইমন এবার যেন ভীষণ বিরক্ত হলো। ধ্রুব ক্যানটা আঙুলের ফাঁকে নিয়ে ঝাঁকিয়ে আবারও চুমুক দিল। তারপর বিশ্রী এসে বলল, কারণ হি নিড সামথিং স্পাইসি। কেউ বুঝলো না ধ্রুব কি বুঝাতে চাইছে। রাজু বলল, মানে ভাই? ধ্রুব ক্যান ফেলে দিল রাস্তাতে। জিন্সের পকেটে হাত ঢুকিয়ে লাফিয়ে লাফিয়ে ক্যানকে জুতো দিয়ে বলের মতো গড়িয়ে সামনে নিতে নিতে বলল, মানেটা হচ্ছে ফ্রম নাও আই ক্যান সি তন্ময় ভার্সিটির সবার সামনে আমার পা ছুঁয়েছে, আমি ওর মুখের মধ্যে লাথি দিচ্ছি। ইমন বলল, তার মানে তুই একদম শিওর অদিতি তোকেই ভালোবাসবে? ধ্রুব একদম চুপ হয়ে গেল, কথা বাড়ালো না এই প্রশ্নে। নিজের মতো করে ক্যান নিয়ে খেলছে ও। সুমন কিছুটা ভাবুক হয়ে বলল, ভাই ভাবিকে পটানো এতটাও সহজ হবে না আমার মনে হয়। এত ভয় এনার ভেতরে, আপনাকে দেখলেই তো পালিয়ে যাই। ধ্রুব এবার কিছুটা হাসলো। সুমনের দিকে চেয়ে মৃদু হেসে আবারও মুখ গম্ভীর করে খেলায় মন দিয়ে বলল, আমি পালাবো না, আমি এসে গেছি। ধ্রুব ক্যানটা গড়িয়ে নিতে নিতে নিজের বাইকের সামনে নিয়ে এলো। ক্যানটা আবারও জুতো দিয়ে পিষে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে বাইকে চড়ে বসলো। ইমন বলল, কোথায় যাচ্ছিস এখন আবার? ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করতে করতে জবাব দিল ছোট করে, মহাখালী। ইমন বলল, তোদের ফ্যাক্টরিতে? ধ্রুব বলল, উহু, আমাকে দেখে যারা আত্মা কাঁপে দেখি তার কাঁপুনি কমাতে পারে কিনা। আর এদিকে অদিতি সবে টিউশন করিয়ে বেরিয়েছে, ওর জন্য ধ্রুব ওদের ফ্যাক্টরির সামনে এসে দাঁড়িয়েছে। ও ওদিকেই দাঁড়াতে গলির মোড়ে যতগুলো ছেলেবেলে আড্ডা দিচ্ছিল সবাই সুরসুর করে চলে গেল সেখান থেকে। ধ্রুব ওদের যাওয়ার দিকে চেয়ে বাঁকা হাসে। যখন কেউ ধ্রুবকে ভয় পায় ওর তখন ভীষণ ভালো লাগে, আত্মিক একটা তৃপ্তি মেলে তখন। ধ্রুব একটা আদা তৈরি দেয়ালের উপর বসে বসে অপেক্ষা করতে লাগলো অদিতির আসার জন্য। ওর হাতে বরাবরের মতোই সিগারেট, ফু করে ধোঁয়া উপরের দিকে উড়িয়ে দিতে ব্যস্ত সে। অদিতি যখন এই পথটা পেরোলো ও তখন দেয়াল থেকে আর কি লাফে নেমে পড়লো দ্রুত। প্যান্টের ময়লা দ্রুত ছেড়ে কলার ঠিক করে অদিতির দিকে তাকায়। অদিতি আনমনে হাঁটছে, অন্যদিকে ওর মন নেই তেমন। ধ্রুব এগিয়ে গেল দু কদম, হঠাৎ করে কি মনে করে আটকে গেল ওর পা, আর এগোতে পারে না। দুপা থেমে গেল ওর, ফুরফুরে মনটা ওর সংকীর্ণ হয়ে যায়। ধ্রুব যতই মন্ত্রীর ছেলে হোক, ও তো অদিতির কাছে একই রাস্তায় বখাটে ছেলে, যার কাজ মারধর করা, মানুষকে হেনস্থা করা। এতকাল ধ্রুব নিজের কাজগুলো নিয়ে একবারও ভাবেনি, কিন্তু এখন যেন অদিতির প্রতি ভয় চোখে ব্যাপারগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ধ্রুব অদিতির দিকে দূর থেকে চেয়ে রয়। মেয়েটা আজ একটা সাদা রঙের কুর্তি চুড়িদার পায়জামা পরেছে, সুতির ওড়না শালীনভাবে গায়ে জড়িয়ে রাখা, কাউকে মুগ্ধ করার তারা যেন তার নেই। অথচ ধ্রুব এই মলিন বিমুগ্ধ মেয়েটাকে দূর থেকে মনটা ভরে দেখে যাচ্ছে। সাদা গায়ে অদিতির সৌন্দর্য যেন রীতিমতো চোখে লাগছে ধ্রুবর। ও স্থিরভাবে রোবটের মতো চেয়ে রয় ওর দিকে। অদিতি হেঁটে একটা ফোনের দোকানে ঢুকছে। ধ্রুব কি মনে করে হঠাৎ নিজেই বরাবরের মতো নিজের সংকীর্ণ মনের সঙ্গে বেইমানি করে। অদিতি তখন তার হাতের বাটন ফোন দোকানের দিকে বাড়িয়ে রেখেছে। দোকানে ধ্রুবকে দেখে অদিতিকে এড়িয়ে দ্রুত উঠিয়ে সালাম দিয়ে বলল, সালাম ধ্রুব ভাই। ধ্রুব মাথা নাড়িয়ে বসতে বলল। অদিতি ধ্রুবর নাম শুনে মুহূর্তেই কেমন গুটিয়ে গেল। ওর হাত স্পষ্ট কাঁপছে, ও কাঁধের ব্যাগটা খামচে ধরে স্থির হয়ে গেল। ধ্রুব ততক্ষণ ওর পাশে এসে হেলান দিয়ে দাঁড়িয়েছে। অদিতি স্পষ্ট ঘ্রাণ শুকছে, ধ্রুবর গা থেকে ভাসছে মাদকের মতো পারফিউমের সুঘ্রাণ। এই পারফিউমের ঘ্রাণ ধ্রুব যখন দোকানে ঢুকেছে তখন পুরো দোকানময় ছড়িয়ে গেছিল। ধ্রুব অদিতিকে দেখলো, ওকে কাঁপতে দেখে ধ্রুব হেসে উঠল নিঃশব্দে। দোকানি বড় বড় চোখে ধ্রুবর হাসি দেখে স্তব্ধ হয়ে অদিতির দিকে তাকালো। অদিতি তখন ওর বাটন ফোনটা থেকে সিম খুলছে। দোকান
দোকানি ওদের দুজনকে দেখে যা বুঝার বুঝে গেল। উনি ধ্রুবর দিকে চেয়ে ভ্রু বাঁকিয়ে অদিতিকে ইশারা করে কিছু বুঝালো। ধ্রুব সম্মতিস্বরূপ হাসলো। দোকানি আবার ঠোঁট ভরে এসে সঙ্গে সঙ্গে পাশে থাকা সহকারীকে তারা দেখালো ওই সবুজ ম্যাডামরা চেয়ার এনে দেন। ধ্রুব ভাই, আপনি আমার এই সোফায় এসে বসেন, কি খাবেন বলেন? কুকা নাই? আপনি তো খান দেখি সবসময়। ধ্রুব আর কিছুক্ষণ থাকবে নাকি এখানে? অদিতি আর চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ততক্ষণে সোফায় পা ছড়িয়ে বসেছে। দোকানি ধ্রুবর কিছু বলার আগে কুক একটা হাজির করেছে। অদিতির জন্য এনেছে আইসক্রিম। দোকানি অদিতিকে আইসক্রিম সাচ্ছে দেখে ভীষণ অবাক হলো। অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে দু হাতে মানা করে বসলো। লাগবে না আমার ভাইয়া, আপনি খামোখা এগুলো আনলেন কেন? আমি খেয়ে এসেছি। লজ্জায় পরে এমন নানা কথাই বলতে লাগলো ও। দোকানি শুনলো না, জোরপূর্বক হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে গাল ভরে হেসে বলল, আমাদের ভাই কিন্তু বাইরে শক্ত হলেও ভেতরে ভীষণ নরম ভাবি, আপনি তারে ভালো রাখেন। ধ্রুব দোকানের এভাবে সরাসরি বলা দেখে খুক খুক করে কেসে উঠল। অদিতিও ভ্রু কুচকে ফেললো। এই ভাবি ভার্সিটিতে ছড়িয়ে ডাক এত দূর অব্দি এসে গেছে, এসব নিশ্চয়ই ধ্রুব ভাইয়ের গ্যাংয়ের কাজ। অদিতি আবার কিছুটা বিরক্ত হলো, ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব এবার দুকাত উঁচু করে ঠুট উল্টে ফেললো। এমন একটা ভান করলো যেন এসবের কিছুই ওর কাজ নয়। অদিতি ছোট করে হতাশাস শ্বাস ফেললো ও দোকানের দিকে চেয়ে বলল, ভাই আমার ফোন কবে নাগাদ ঠিক করে দিতে পারবেন? দোকানি অদিতির ফোনটা সহকারীকে ডেকে ওর হাতে দিয়ে দিল। অদিতির দিকে চেয়ে যত সম্ভব অমায়িক গলায় বলল, আজকেই দিব ভাবি, আপনার কাজ সবার আগে হবে আমার দোকানে, 10 মিনিট খারান। প্রতিবাকে এতবার ভাবি ডাকা রীতিমতো হজম হচ্ছে না অদিতির। ও এবার দোকানের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে উঠলো, ভাইয়া আমি বিয়ে করিনি এখনো, আমাকে প্লিজ ভাবি ডাকবেন না এভাবে। দোকানি হতভম্ব চোখে অদিতির দিকে চেয়ে আবার ধ্রুবর দিকে তাকালো। সে যেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা শুনছে। ধ্রুব চোখের ইশারায় বুঝালো, এই মেয়ে যা বলছে চুপচাপ তা মেনে নাও। দোকানি বুঝলো ধ্রুবর কথা। সে নিজেকে শুধরে নিয়ে এবার বলল, সরি আপু, আমি ভেবেছি আপনি। আর বাদ দেন, এই কামরুল, আপুর ফোন ঠিক হয়েছে? উনি আর কত অপেক্ষা করবেন? বসের থেকে তাগাত পেয়ে কামরুল হাত চালাচ্ছে দ্রুত। অদিতি অবাক, একটু আগে এই দোকানি তাকে বলেছে পরশু এসে ফোন নিয়ে যেতে, আর এখন 10 মিনিটের মধ্যে কাজ হাসিল। ওর বুঝেই কিছু আসলো না। অদিতির ফোন ঠিক করে দেওয়া হলো। দোকানি অদিতির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, আপু আপনি এই যুগে এসেও বাটন ফোন ইউজ করেন? আমার দোকানে কিন্তু ভালো টাচ ফোন আছে, দেখাবো আপনাকে। অদিতির দোকানে সাজিয়ে রাখা স্মার্টফোনগুলোর দিকে এক নজর চোখ বুলিয়ে তারপর মলিন হেসে বলল, লাগবে না ভাই, আসি। থ্যাংক ইউ কাজটা এত দ্রুত করে দেওয়ার জন্য। দোকানি লাজুক হাসলো। অদিতি চলে যেতেই দোকানি ধ্রুবর দিকে এগিয়ে গেল। ও দোকানের হাতে খালি কুকের ক্যান ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। দোকানি ধ্রুবর দিকে চেয়ে হতাশ গলায় আফসোসের স্বরে বলে উঠলো, ভাই ভাবি পটেনি এখনো না? ধ্রুব উত্তর দিল না। দোকানের দিকে 1000 টাকার একটা নোট বের করে দিয়ে বলল, এটা রাখো, ও যতবার এই দোকানে আসবে ততবার আমার বউ হিসেবে বেস্ট ট্রিট দিবে। দোকানি হাতে 1000 টাকার নোট নিয়ে ফেলফেল চোখে ধ্রুবর দিকে চেয়ে রইল। ধ্রুব এতক্ষণে দোকান থেকে বেরিয়ে অদিতির পিছু নিয়েছে। আর এদিকে ধ্রুব বলছে, এই মেয়ে দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে। ধ্রুব দৌড়াতে দৌড়াতে পেছন থেকে ডেকে আসছে। অদিতি থেমে গেল, নিঃশ্বাস আবারও থেমে গেছে যেন। যে ধ্রুব এগিয়ে গিয়ে ওর সামনে এসে দাঁড়ালো, হৃৎপিণ্ড যেন একদম লাফিয়ে উঠে দ্রুত সঞ্চালিত হতে থাকলো। প্রতিবার কেন এমন হয়? ধ্রুব কাছাকাছি এলে অদিতি বুঝতে পারে ও আর স্বাভাবিক থাকছে না, উলটপালট হচ্ছে। এমনটা হওয়ার কারণ কি? অদিতি ভয়ে ভয়ে আশেপাশে তাকালো, কেউ কি দেখছে ওদের? যদি বাবা জেনে যায়? ধ্রুব ওর তাকানো দেখে বুঝে ফেললো। আশ্বস্ত করার জন্য শান্তস্বরে বলল, কেউ নেই এখানে, রিল্যাক্স। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। তো সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই ভিডিওতে একটা করে লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।